যে অসহায় স্ত্রী নিজের নিষ্ঠুর স্বামীর জুলুম থেকে প্রাণ বাঁচাতে শ্বশুরবাড়ির আঙিনা ছেড়েছিলেন, আজ তিনি ৫ বছর পর সেই এলাকার কালেক্টর হয়ে ফিরে এলেন। যখনই লালবাতি দেওয়া গাড়ি থেকে তিনি গ্রামের মাটিতে পা রাখলেন, জালিম স্বামী এবং পুরো গ্রামের মানুষের পায়ের তলা থেকে মাটি সরে গেল। কিন্তু এই কালেক্টর স্ত্রী অত্যাচারী স্বামীকে যে শিক্ষা দিলেন তা কেউ কল্পনাও করেনি। বন্ধুরা, এই হৃদয়স্পর্শী গল্পের পুরো সত্য জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। গ্রামের বাতাসে সানাইয়ের সুর ভাসছিল, কিন্তু ২০ বছরের মেঘলার জন্য এই সঙ্গীত কোনো শোকের চেয়ে কম ছিল না। লাল পোশাকে মোড়ানো ও ভারী গয়নায় ঢাকা অবস্থায় তিনি মণ্ডপে এক প্রাণহীন মূর্তির মতো বসেছিলেন। তার ঝুঁকে থাকা চোখের পাতার আড়ালে অশ্রুর এক বন্যা ছিল, যা তিনি সমাজ ও ভয়ের খাতিরে আটকে রেখেছিলেন। যজ্ঞকুণ্ডে আগুনের শিখা নাচছিল, আর সেই শিখার মাঝে মেঘলা নিজের ভবিষ্যৎ পুড়তে দেখছিলেন। তার পাশে ৩৫ বছরের রুদ্র বসেছিল, যার মুখে বরের শালীনতা নয় বরং এক শিকারীর জয়ের অহংকার ছিল। মেঘলার চোখের সামনে তার অতীত ঘুরে বেড়াচ্ছিল। সেই দিনটি আজও তার বুকে একটি ক্ষতের মতো তাজা ছিল, যখন তিনি মাত্র ৮ বছরের ছিলেন। বাবার দীর্ঘ অসুস্থতা কেবল তাদের ঘরের খুশিই কেড়ে নেয়নি, বরং মেঘলার সুরক্ষা কবচও কেড়ে নিয়েছিল। বাবার চলে যাওয়ার কিছু সময় পরই তার মা সমাজের চাপ ও একাকিত্বের ভয়ে দ্বিতীয় বিয়ে করে নেন এবং মেঘলাকে তার কাকা কাকিমার কাছে এক অনাথের মতো ছেড়ে দেন। কাকার বাড়িতে মেঘলার শৈশব কখনোই আদর যত্নে কাটেনি। যে বয়সে বাচ্চারা পুতুল নিয়ে খেলে, সেই বয়সে মেঘলার হাতে ঝাড়ু আর গোবরের ঝুড়ি কুলে দেওয়া হয়েছিল। কাকিমা সুলেখা তাকে নিজের ভাইজি নয় বরং ঘরে আসা এক বিনা পয়সার বোঝা মনে করতেন। সূর্য ওঠার আগে মেঘলার দিন শুরু হতো। বাসনের শব্দ, উনুন ধরানো, আর তারপর মাঠের সেই ভারী কাজ যা করতে পুরুষদের ঘাম ছুটে যেত। তিনি তপ্ত দুপুরে লাঙল চালাতেন, ফসল কাটতেন এবং সন্ধ্যায় ঘরে ফিরে আবার রান্নাঘরে লেগে পড়তেন। তার সৌন্দর্যই তার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়িয়েছিল। তিনি যত বড় ও সুন্দরী হচ্ছিলেন, কাকিমার চোখে তার প্রতি তিক্ততা ও লোভ তত বাড়ছিল। একদিন সোনারপুর গ্রামের প্রভাবশালী মাতব্বর ছেলে রুদ্র, যার প্রথম স্ত্রী তাকে ছেড়ে চলে গিয়েছিল, তার নজর মেঘলার ওপর পড়ল। রুদ্রের আগের রেকর্ড পুরো গ্রাম জানত: অহংকারী, মদ্যপ এবং নিজের প্রথম স্ত্রীকে নির্যাতনকারী। কিন্তু যখন মাতব্বর কাকিমার সামনে বিয়ের প্রস্তাব রাখলেন এবং সাথে একটি মোটা অঙ্কের টাকার লোভ দেখালেন, তখন সুলেখার চোখ চকচক করে উঠল। মেঘলা যখন এটি শুনলেন, তখন তিনি তার কাকার পায়ে লুটিয়ে পড়লেন। কাকামণি, আমাকে বিক্রি করবেন না। আমি সারা জীবন আপনার গোলামি করব, খেতে দ্বিগুণ খাটব, কিন্তু আমাকে ওই নরকে পাঠাবেন না। রুদ্রজি আমার চেয়ে বয়সে অনেক বড় এবং লোকে তার সম্পর্কে ভালো কথা বলে না, তিনি কাঁদতে কাঁদতে বলেছিলেন। কিন্তু কাকিমা তাকে চুল ধরে ঝাপটা দিয়ে বললেন, আরে ও অভাগী, অনাথ হয়ে নখরা দেখাচ্ছিস, রাজার মতো ঘরে যাচ্ছিস, অ্যাশ করবি, আমাদের মাথা থেকে এই বোঝা নামবে, সেটাই অনেক। কাকা চুপ রইলেন। হয়তো তার বিবেককে মাতব্বরের ভয় আর টাকা আগেই মেরে ফেলেছিল। এবার মণ্ডপে পণ্ডিতজির আওয়াজ শোনা গেল, কন্যাদানের জন্য এগিয়ে আসুন। কাকা কাঁপতে থাকা হাতে মেঘলার হাত রুদ্রের খসখসে ও ভারী হাতে তুলে দিলেন। রুদ্র মেঘলার হাতের তালু এত জোরে চাপ দিলেন যে তার কঙ্কন তার কবজিতে বিঁধে গেল। রুদ্র তার কানের কাছে ঝোঁকে ফিসফিস করে বললেন, আজ থেকে তুমি আমার সম্পত্তি মেঘলা, মনে রেখো আমার ঘরে আওয়াজ উঁচু করার অনুমতি কারো নেই। মেঘলার শরীরে এক শিহরণ বয়ে গেল। অগ্নির সাথে ৭ পাক ঘোরার সময় তার মনে হচ্ছিল যেন তার পায়ে বেড়ি পরিয়ে দেওয়া হচ্ছে। প্রতি পাকের সাথে তার স্বতন্ত্র অস্তিত্ব শেষ হয়ে যাচ্ছিল। যখন রুদ্র তার সিথিতে সিঁদুর পরালেন, তখন সেই সিঁদুর তার কাছে রক্তের মতো লাল ও ভারী মনে হল। বিদায়ের বেলা এলে কাকিমা লোক দেখানো চোখের জল ফেললেন। সুখে থেকো মা, এখন ওটাই তোমার ঘর। মেঘলা শেষবারের মতো সেই ঘরটির দিকে তাকালেন, যেখানে তিনি ১২ বছর ধরে ঘাম ঝরিয়েছেন, কিন্তু এক ফোঁটা ভালোবাসা তার ভাগ্যে জোটেনি। তিনি ডলিতে বসলেন এবং অন্ধকার রাতের ছায়ায় এক নতুন ও ভয়াবহ সফরের দিকে বেরিয়ে পড়লেন, এইটা জেনে যে ঘরে তিনি যাচ্ছেন সেখানে খুশি নয় বরং দীর্ঘশ্বাস তার অপেক্ষা করছে। মেঘলা যখন রুদ্রর আলিশান ঘরের চৌকাঠে নিজের প্রথম পা রাখলেন, তখন তার মনে এক আবছা আশা ছিল যে হয়তো এখানে তিনি সেই সম্মান পাবেন যা তার পাকার ঘরে কখনো পাননি। কিন্তু ঘরের ভেতরের নিস্তব্ধতা আর ওখানকার দেয়াল থেকে আসা স্যাঁতসেঁতে ভাব তাকে অন্য কিছুরই সংকেত দিচ্ছিল। দরজায় আরতির থালা নিয়ে তার শাশুড়ি গিরিবালা দেবী দাঁড়িয়েছিলেন। গিরিবালা দেবীর মুখে খুশির কোনো নামগন্ধ ছিল না। তার চোখে এক তীক্ষ্ণতা ছিল যা মেঘলাকে উপর থেকে নিচ পর্যন্ত মেপে নিচ্ছিল। দেখে নিয়েছ একে? চেহারা তো এমন যেন কোনো পরী, কিন্তু মনে রেখো রুদ্র, রূপ দিয়ে পেট ভরে না। ঘরের নিয়মগানন একে প্রথম দিনই বুঝিয়ে দিও।
গিরিবালা দেবী কোনো ভূমিকা ছাড়াই তার কর্কশ গলায় বললেন। রুদ্র শুধু এক বাঁকা হাসি দিলেন এবং কিছু না বলে নিজের ঘরের দিকে চলে গেলেন। মেঘলার স্বাগত ফুল দিয়ে নয়, বরং এই তীক্ষ্ণ বাক্য দিয়ে হল। পরের সকালের সূর্য মেঘলার জন্য কোনো নতুন কিরণ নিয়ে আসেনি। ভোর 4টে বাজতেই গিরিবালা দেবী তার ঘরের দরজা জোর জোরে পেটাতে শুরু করলেন। ওঠ ও মহলের রানী, এখানে তোর জন্য কোনো চাকরানি রাখা হয়নি। যা, রান্নাঘর সামলা আর পুরো ঘর পরিষ্কার কর। মেঘলা, যিনি সারা রাত ঘুমোতে পারেননি, ক্লান্ত চোখে উঠলেন এবং কাজে লেগে পড়লেন। দুপুর হতে হতে তিনি বুঝে গেলেন যে এখানে তার অবস্থা এক পুত্রবধূর নয়, বরং একজন কৃতদাসের মতো। রুদ্রর ব্যবহার আরও ভয়ানক ছিল। তিনি সারাদিন গ্রামে নিজের বাবার প্রতিপত্তির দাপট দেখাতেন এবং সন্ধ্যায় ঘরে এসে মদের নেশায় চুর হয়ে থাকতেন। এক সন্ধ্যায় যখন মেঘলা রুদ্রকে জল দিতে সামান্য দেরি করে ফেললেন, তখন রুদ্র একটি গ্লাস দেয়ালে আছড়ে মারলেন। তুই শুনতে পাস না, নাকি তোর বাপের বাড়ি থেকে বধির হওয়ার তালিম নিয়ে এসেছিস? তিনি চিৎকার করে বললেন। মেঘলা কাঁপতে পারতে বললেন, জি, ক্ষমা করে দিন, আমি রান্নাঘরে মাজির জন্য চা বানাচ্ছিলাম। মাজি নয়, গিরিবালা দেবী বল, আর বাহানা করবি না। রুদ্র তার কাছে এসে তার গাল জোর করে চিপে ধরলেন। তুই এখানে শুধু আমার সেবার জন্য আসিস, পরের বার দেরি হলে ফল ভালো হবে না। দিন কাটতে লাগল এবং মেঘলার জীবন একদম দমবন্ধ অবস্থায় বদলে গেল। গিরিবালা দেবী প্রতিটা ছোট বিষয়ে তাকে খোঁটা দিতেন। কখনো নুন কম হলে তাকে অলক্ষী বলতেন, তো কখনো তার সৌন্দর্যের ওপর কটাক্ষ করতেন, যে এমন সৌন্দর্যের কী দাম যা খারাপ কপাল নিয়ে জন্মেছে। মেঘলা চুপচাপ সব সহ্য করতে থাকলেন, এই আশায় যে হয়তো কখনো এরা তাকে আপন করে নেবে। তার একমাত্র অবলম্বন ছিল তার ভেতরে লুকিয়ে রাখা সেই দশম ও দ্বাদশ শ্রেণীর মার্কশিট, যা তিনি একটি পুরনো সিন্দুকের নিচে লুকিয়ে রেখেছিলেন। যখনই তিনি খুব উদাস হতেন, তিনি ওই কাগজগুলো দেখতেন আর মনে করতেন কিভাবে তিনি মাঠে কাজ করা সত্ত্বেও পড়াশোনায় প্রথম স্থান অধিকার করেছিলেন। কিন্তু রুদ্র তাকে পরিষ্কার বলে দিয়েছিলেন, এই কাগজগুলোর ব্যবহার এখন কেবল উনুন জ্বালানোর জন্য হবে। আমার স্ত্রী বাইরে কাজ করবে না। একদিন মন্দিরে যাওয়ার বাহানায় মেঘলা সামান্য সময়ের জন্য বাইরে বেরোনোর সুযোগ পেলেন। তিনি মন্দিরের সিঁড়িতে বসে নিজের ভাগ্যের ওপর কাঁদছিলেন। ঠিক তখনই এক মহিলা তার পাশে এসে বসলেন। সেই মহিলার মুখে এক অদ্ভুত স্থিরতা ছিল, কিন্তু তার চোখে ব্যথার গভীর ছায়া ছিল। তুমি রুদ্রর নতুন স্ত্রী না? ওই মহিলা জিজ্ঞেস করলেন। মেঘলা চমকে গেলেন। জি, কিন্তু আপনি কে? মহিলাটি এক দীর্ঘশ্বাস ফেললেন এবং বললেন, আমার নাম বিথি। আমি ওই ঘরের প্রথম হতভাগা বউ ছিলাম, যাকে তুমি আজ আপন করেছ। মেঘলার পায়ের তলা থেকে মাটি সরে গেল। তিনি বিথিকে দেখছিলেন, যার মুখে একটি গভীর ক্ষত ছিল, যা হয়তো কোনো পুরনো আঘাতের। বিথি মেঘলার হাত ধরলেন এবং ধীরে ধীরে বললেন, মেঘলা, যা তুমি আজ সহ্য করছো তা তো কেবল শুরু। রুদ্র আর তার মা মানুষদের নয়, গোলামদের পছন্দ করে। ওরা আমার আত্মা পর্যন্ত ক্ষতবিক্ষত করে দিয়েছিল। তারপর আমি ওখান থেকে পালানোর এবং নিজের প্রাণ বাঁচানোর সিদ্ধান্ত নিই। বিথির কথাগুলো মেঘলার মনের ঘুমন্ত ভয়কে এক হাকিকতে বদলে দিল। বিথি আরও জানালেন, রুদ্র গ্রামে এটা ছড়িয়েছে যে আমি চরিত্রহীন ছিলাম, তাই সে আমাকে তালাক দিয়েছে। কিন্তু সত্যি এই যে সে আমাকে এত মেরেছিল যে আমার গর্ভপাত হয়ে গিয়েছিল। মেঘলা, নিজের আওয়াজ দবিয়ে রেখো, নইলে এই ঘর তোমাকে গিলে ফেলবে। যখন তিনি ঘরে পৌঁছলেন, তখন গিরিবালা দেবী দরজায় হাত বেঁধে দাঁড়িয়েছিলেন। এত দেরি কোথায় করলি? নিশ্চয়ই কারো সাথে দেখা করতে গিয়েছিলি? মেঘলা প্রথমবারের মতো নিজের নজর তুলে তার শাশুড়ির চোখের দিকে তাকালেন। তার ভেতরে ভয় ও আক্রোশের এক যুদ্ধ চলছিল। তিনি কোনো জবাব না দিয়ে ভেতরে যাওয়ার চেষ্টা করলেন। তখনই গিরিবালা দেবী তার হাত ধরে তাকে পেছনের দিকে এক ঝটকা দিলেন। জীব নেই নাকি? জবাব দে। রাতে যখন রুদ্র ফিরলেন, তখন গিরিবালা দেবী আগুনে ঘি ঢালার কাজ করলেন। রুদ্রর মুখ রাগে থমথমে হয়ে উঠল। তিনি মেঘলার কাছে গিয়ে তার বাহু মুচড়ে দিলেন। তুই এখন আমার মাকেও চোখ দেখাবি? তোকে শুধরানোর সময় এসে গেছে। সেই রাতে রুদ্রর মার আর গালিগালাজের শোরগোলে মেঘলার চিৎকার চাপা পড়ে গেল। কিন্তু সেই চিৎকারের মাঝে বিথির একটি কথা তার কানে বাজতে থাকল, নিজের আওয়াজ দবিয়ে রেখো না। মেঘলা এখন অনুভব করতে পারছিলেন যে তিনি এই গোলামির জন্য জন্মাননি। তার ভেতরে একটি স্ফুলিঙ্গ জ্বলতে শুরু করেছিল, যা খুব শীঘ্রই আগুনের রূপ নিতে চলেছিল। বিথির সাথে সাক্ষাতের পর মেঘলার ভেতরে এক অদ্ভুত অস্থিরতা দানা বেঁধেছিল। এখন ওই ঘরটি তার কাছে প্রাসাদ নয়, বরং একটি আলিশান কবরস্থান মনে হতো। রুদ্রর অহংকার আর গিরিবালা দেবীর খোটা এখন তাকে কেবল দুঃখ দিত না, বরং তার ভেতরে এক বিদ্রোহের আগুন জ্বালিয়ে দিচ্ছিল। তিনি প্রায়ই রাতের অন্ধকারে নিজের ওই বইগুলোকে ছুঁয়ে দেখতেন, যা তিনি লুকিয়ে নিয়ে এসেছিলেন। ওই পাতাগুলো তাকে মনে করিয়ে দিত যে তার কাছে একটি মস্তিষ্ক আছে, একটি প্রতিভা আছে, যা এই 4 দেওয়ালের গোলামির চেয়ে অনেক বড়। কিন্তু সেই শেষ আঘাত এখনও বাকি ছিল, যা যে কোনো মানুষের ধৈর্যের সীমা ভেঙে দেয়। এক গুমোট দুপুর ছিল।
মেঘলা রান্নাঘরে রান্না করছিলেন। তখনই রুদ্র মদের নেশায় চুর হয়ে ঘরে ফিরলেন। তিনি এসেই টেবিলে হাত চাপড়ালেন আর চিৎকার করলেন, খাবার আনো। মেঘলা তৎক্ষণাৎ থালা সাজিয়ে তার সামনে রাখলেন। রুদ্র প্রথম লোক মুখে নিলেন আর পরের মুহূর্তেই থালা মাটিতে ফেলে দিলেন। নুন আবার বেশি, তুই ইচ্ছে করে এমন করিস যাতে আমাকে নিচু দেখাতে পারিস। মেঘলা শান্তভাবে বললেন, নুন ঠিক আছে, আপনি মদ খেয়েছেন তাই আপনার স্বাদ বোঝা যাচ্ছে না। এটা শুনতেই রুদ্রর অহংকারে আঘাত লাগল। তুই আমাকে শেখাবি? তিনি ছো মেরে মেঘলার চুল ধরে ফেললেন এবং তাকে মাটিতে হ্যাচড়াতে লাগলেন। গিরিবালা দেবী ওখানেই দাঁড়িয়ে তামাশা দেখছিলেন এবং আটকানোর বদলে বলছিলেন, মার একে রুদ্র, এর জিভ খুব চলতে শুরু করেছে, একে এর অকাত মনে করিয়ে দেওয়া দরকার। রুদ্র সেদিন পৈশাচিকতার সমস্ত সীমা পার করে দিলেন। তিনি পাশে পড়ে থাকা কাঠের এক লাঠি দিয়ে মেঘলাকে ততক্ষণ মারলেন যতক্ষণ না তিনি আধ মরা হয়ে গেলেন। মেঘলার শরীরে নীল দাগ পড়ে গিয়েছিল এবং তার আত্মা কোকিয়ে উঠেছিল। যখন রুদ্র ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লেন এবং গিরিবালা দেবী নিজের ঘরে চলে গেলেন, তখন মেঘলা অন্ধকারে মেঝের উপর পড়ে রইলেন। সেই রাতে মেঘলার চোখ থেকে জল বেরোয়নি, সেই চোখে এক শীতল নীরবতা ছেয়ে গিয়েছিল। তিনি জানালা দিয়ে বাইরের আকাশের দিকে তাকালেন। তিনি অনুভব করলেন যে যদি আজ না বেরোন তবে কোনো একদিন তার লাশই এই ঘর থেকে বাইরে যাবে। তার বিথির কথা মনে পড়ল, নিজের আওয়াজ দবিয়ে রেখো না। মেঘলা ধীরে ধীরে উঠলেন। যন্ত্রণায় তার রুম রুম কোকিয়ে উঠছিল, কিন্তু সংকল্প পাথরের মতো শক্ত হয়ে গিয়েছিল। তিনি নিজের পুরনো সিন্দুক থেকে নিজের দ্বাদশ শ্রেণীর মার্কশিট, আধার কার্ড এবং কিছু সামান্য টাকা বের করেছিলেন, যা তিনি কষ্টে বাঁচিয়েছিলেন। তিনি একটি ছোট পুটলি বাঁধলেন এবং পেছনে না তাকিয়ে পেছনের দরজা দিয়ে বাইরে বেরিয়ে গেলেন। গ্রামের গলিতে নিস্তব্ধতা ছিল, কুকুর ডাকছিল এবং প্রতিটি শব্দ মেঘলাকে ভয় দেখাচ্ছিল যে রুদ্র পেছনে আসছে না তো। তিনি খালি পায়ে ক্ষেতের রাস্তা দিয়ে হয়ে প্রধান সড়কের দিকে দৌড়াতে থাকলেন। ভোরের প্রথম আলো ফোটার আগে তিনি গ্রামের সীমানা পার করে ফেলেছিলেন। তিনি বাস স্ট্যান্ড পৌঁছলেন এবং যে প্রথম বাসটি পেলেন তাতে বসে পড়লেন। তিনি জানতেন না যে তিনি কোথায় যাচ্ছেন, শুধু এতটুকু জানতেন যে তাকে পেছনে থাকা চলবে না। দুপুর হতে হতে বাস এক দূরবর্তী পলাশপুর জনপদে থামল। খিদে আর ক্লান্তিতে মেঘলার খুব খারাপ অবস্থা ছিল। তিনি টলতে টলতে একটি ছোট ধাবার বাইরে বসে পড়লেন। ধাবার মালিক একজন বয়স্ক ব্যক্তি, যাকে সবাই আক্কাস কাকা বলত। মেঘলার অবস্থা দেখে বুঝে গেলেন যে এই মেয়েটি কোনো বড় ঝড়ের ওপর দিয়ে গেছে। তিনি জলের গ্লাস এগিয়ে দিলেন। মা, কিছু খাবে? মেঘলার চোখে এখন গিয়ে জল ছলছল করে উঠল। তিনি কাঁদতে কাঁদতে বললেন, আমার কাছে টাকা খুব কম আছে, কিন্তু আমি কাজ করতে পারি। আমাকে থাকার জায়গা দিন, আমি বাসন মেজে দেব, ঝাড়ু দিয়ে দেব। আক্কাস কাকা মেঘলার ছেঁড়া কাপড় আর তার মুখের ক্ষতগুলো দেখলেন। তাদের নিজের কোনো সন্তান ছিল না। তিনি এক গভীর দীর্ঘশ্বাস ফেললেন এবং বললেন, এই বয়সে হাত পাতা মানায় না মা। এখানে কাজ কর, আর ভেতরে যে ছোট ঘরটি আছে তাকে নিজের ঘর মনে কর। আজ থেকে তুই এই ধাবার মেয়ে। মেঘলার জন্য সেই ধাবা শুধু এক ঠিকানা ছিল না, বরং তার নতুন জীবনের প্রথম ইট ছিল। রাতে যখন তিনি সেই ছোট ঘরে চোখ বুজলেন, তখন তার প্রথমবার ভয় লাগেনি। তার মনে হল যে তিনি এখন স্বাধীন। কিছুদিন পর যখন তার চোট শুকোতে লাগল, আক্কাস কাকা তাকে নিজের ছেঁড়া মার্কশিটের দিকে তাকিয়ে থাকতে দেখলেন। পড়তে চাস? কাকা জিজ্ঞেস করলেন। মেঘলার চোখে জেল্লা চলে এলো। জি কাকা, আমি খুব পড়তে চাই। কাকা হেসে বললেন, তাহলে কাল থেকে পাশের শহরে যে কলেজ আছে সেখানে খোঁজ নিই। ধাবা তো চলতে থাকবে, কিন্তু তোর পড়াশোনা থামা উচিত নয়। এখান থেকেই মেঘলার কলমের সফরের শুরু হল। তিনি সকালে ধাবায় কাজ করতেন, লোকেদের খাবার খাওয়াতেন, হিসাবপত্র দেখতেন এবং দুপুরে কলেজে যেতেন। রাতের নিস্তব্ধতায় তিনি লণ্ঠনের আলোয় নিজের বইগুলোর সাথে কথা বলতেন। তার মনে রুদ্রের মুখ এখন আর ভয় সৃষ্টি করত না, বরং তাকে পরিশ্রম করার প্রেরণা দিত। তাকে নিজেকে প্রমাণ করতে হতো। জনপদের ছোট দুনিয়ায় মেঘলার এক নতুন পরিচয় তৈরি হয়ে গিয়েছিল। এখন তিনি শুধু ধাবারে কাজ করা এক অসহায় মেয়ে ছিলেন না, বরং বইওয়ালি বিটিয়া ছিলেন। ধাবা মালিক, যাকে সবাই ভালোবেসে আক্কাস কাকা বলতেন, তিনি মেঘলাকে সেই বাবার মতো স্নেহ দিয়েছিলেন যা তিনি কখনো পাননি। তিনি তার ভর্তি শহরের এক কলেজে করিয়ে দিয়েছিলেন। মেঘলার দিন কোনো তপস্যার চেয়ে কম ছিল না। সকাল 4টায় উঠে তিনি ধাবার জন্য সবজি কাটতেন, মশলা পিষতেন এবং গ্রাহকদের জন্য চা বানাতেন। 8টা বাজতেই তিনি নিজের সুতির শাড়ি পরিপাটি করে পরে এবং ঝোলায় বই ভরে বাস ধরতেন। কলেজে যখন তিনি বসতেন, তখন তার একাগ্রতা দেখে অধ্যাপকরাও অবাক হয়ে যেতেন। তিনি জানতেন যে তার কাছে হারানোর কিছু নেই, কিন্তু পাওয়ার জন্য পুরো আকাশ বাকি আছে।
একদিন কলেজের লাইব্রেরিতে বসার সময় তার নজর সিভিল সার্ভিস ইউপিএসসির এক বইয়ের ওপর পড়ল। তিনি পড়লেন যে কিভাবে একজন জেলা কালেক্টরের কাছে সমাজকে বদলে দেওয়ার শক্তি থাকে। সেই মুহূর্তে তার রুদ্রের মুখ মনে পড়ল, তার অহংকার মনে পড়ল, এবং মনে পড়ল সেই অসহায় বিথির কথা। মেঘলা মুঠো শক্ত করলেন। তিনি ঠিক করলেন যে তিনি শুধু চাকরি করবেন না, তিনি অধিকার অর্জন করবেন, যাতে আর কোনো মেঘলাকে নুইয়ে থাকতে না হয়। তিনি নিজের প্রস্তুতি শুরু করে দিলেন। ধাবায় যখন গ্রাহকরা খেয়ে চলে যেতেন, তখন তিনি ইঁটো বাসন ধোয়ার পর সেই টেবিলে নিজের বই ছড়িয়ে নিতেন। আক্কাস কাকা প্রায় তাকে দেখতেন এবং ধীরে সুস্থে তার পাশে দুধের গ্লাস রেখে দিতেন। মা, এত ক্লান্ত হোস না, শরীর তো মেশিন নয়, কাকা বলতেন। মেঘলা হেসে জবাব দিতেন, কাকা, ক্লান্তি তো তখন হতো যখন আমি হার মেনে নিয়েছিলাম। এখন তো আমি শুধু নিজের গন্তব্য দেখতে পাই। অনেক বছর কেটে গেল। মেঘলা গ্র্যাজুয়েশন শেষ করলেন এবং তারপর দিন রাত এক করে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে লেগে পড়লেন। তার কাছে দামি কোচিং সেন্টারের জন্য টাকা ছিল না, তাই তিনি পুরনো বই আর খবরের কাগজকেই নিজের গুরু বানিয়ে নিলেন। তার চোখের নিচে কালো দাগ পড়ে গিয়েছিল, শরীর রোগা হয়ে গিয়েছিল, কিন্তু তার আওয়াজে এক নতুন আত্মবিশ্বাস চলে এসেছিল। পরীক্ষার পর্যায় শুরু হল, প্রিলিমিনারি পরীক্ষা, তারপর মেইন পরীক্ষা। মেঘলা এক একটি সিঁড়ি চড়তে থাকলেন। যখন দিল্লি থেকে ইন্টারভিউয়ের ডাক এলো, তখন আক্কাস কাকা নিজের বছরের সঞ্চিত পুঁজি তার হাতে রেখে দিলেন। যা মা, নিজের আর এই বুড়ো বাবার স্বপ্ন পূরণ করে আয়। ইন্টারভিউ বোর্ডের সামনে যখন মেঘলা দাঁড়ালেন, তখন তাকে জিজ্ঞেস করা হলো, আপনি এক ছোট গ্রাম থেকে এসেছেন, এক ধাবায় কাজ করেছেন। আপনার কি মনে হয় যে আপনি একটি জেলা কিভাবে সামলাবেন? মেঘলা গাম্ভীর্যের সাথে উত্তর দিলেন, স্যার, যে অভাবের মধ্যে বাঁচতে শিখেছে সেই অন্যের অভাব দূর করার যন্ত্রণা বুঝতে পারে। আমি অন্যায় সহ্য করেছি, তাই আমি ন্যায়ের দাম জানি। একজন কালেক্টর হবার জন্য কেবল ফাইলের জ্ঞান যথেষ্ট নয়, বাস্তব অভিজ্ঞতা জরুরি, যা আমার কাছে আছে। বোর্ডের সদস্যরা তার স্পষ্ট ভাষিতা ও দৃঢ়তায় অবাক হয়ে গেলেন। কিছু মাস পর এক সকালে যখন খবরের কাগজ এলো, তখন আক্কাস কাকার হাত কাঁপছিল। মেরিট লিস্টে মেঘলার নাম শীর্ষস্থানে ছিল। তিনি এখন জেলা কালেক্টরের পদে মনোনীত হয়েছিলেন। পুরো জনপদে খবর ছড়িয়ে পড়ল যে ধাবার মেয়েটি এখন সাহেব হয়ে গেছে। যেদিন মেঘলা কালেক্টরের ইউনিফর্ম পরলেন এবং নিজের লাল বাতি দেওয়া গাড়িতে বসলেন, তার চোখে এক চমক ছিল। তিনি সবার আগে আক্কাস কাকার পা ছুলেন। কাকা, আজ আপনার মেয়ে কালেক্টর হয়ে গেছে। কাকার চোখ দিয়ে খুশির অশ্রু বেরিয়ে এলো। তুই প্রমাণ করে দিলি মা, যে ডানা দিয়ে নয়, সাহস দিয়ে ওড়াল দেওয়া হয়। কিন্তু মেঘলার যাত্রা এখানেই শেষ হয়নি। তাকে এবার ফেরত সেই জেলায় যেতে হয়েছিল যেখানে তার অতীত চাপা পড়েছিল। তার প্রথম পোস্টিং কাকতালীয়ভাবে সেই এলাকার পাশেই হল যেখানে রুদ্রর গ্রাম ছিল। এখন তিনি মেঘলা নন, বরং ম্যাডাম কালেক্টর ছিলেন, যার নাম শুনে এখন লোক সম্মানে দাঁড়িয়ে যেত। তাকে ন্যায় করতে হতো, কিন্তু বদলার ভাবনা দিয়ে নয়, বরং এক নতুন সকালের আশার সাথে। জেলা সদর দপ্তরের আলিশান দপ্তরে বসে থাকা মেঘলা আজও সেই সরল স্বভাবের ছিলেন, কিন্তু তার চোখে এখন এক অদ্ভুত তেজ ছিল। জেলা কালেক্টরের চেয়ারে বসা মেঘলার সামনে ঢের ফাইল ছিল, কিন্তু তার মন আজও সেই স্মৃতিগুলোতে আটকে ছিল যেখান থেকে তিনি পালিয়ে প্রাণ বাঁচিয়েছিলেন। তিনি খবর পেলেন যে তার পুরনো গ্রামে উন্নয়ন কাজের তদারকির জন্য তাকে নিজেকে যেতে হবে। গ্রামের মাটিতে যখন কালেক্টরের গাড়ির টায়ার ঘুরল, তখন পুরো এলাকায় শোরগোল পড়ে গেল। গ্রামের লোক রাস্তার দুপাশে দাঁড়িয়ে ম্যাডাম সাহেবকে দেখার জন্য মরিয়া ছিল। গাড়ি থামল এবং নীল বাতির চমকের মাঝে যখন মেঘলা বাইরে বেরোলেন, তখন গ্রামবাসীর চোখ ছানা বড়া হয়ে গেল। এ তো রুদ্রর বউ না? ভিড়ের মধ্যে থেকে এক বৃদ্ধ ফিসফিস করে বললেন, না, ইনি এখন আমাদের জেলা অধিকর্তা। অন্যজন শুধরে দিলেন। মেঘলা সরাসরি পঞ্চায়েত ভবনের দিকে এগিয়ে গেলেন। ওখানে গ্রামের প্রভাবশালী লোকেরা হাত জোড় করে দাঁড়িয়েছিল। তাদেরই মাঝে এক কোণে রুদ্র এবং তার মা গিরিবালা দেবীও দাঁড়িয়েছিলেন। সময়ের চাকা এমন ঘুরেছিল যে রুদ্রর সেই অহংকার এখন কোথাও দেখা যাচ্ছিল না। তার বাবার জ্বলে যাওয়া এবং খারাপ অভ্যাসের কারণে তার সমস্ত সম্পত্তি ও প্রতিপত্তি মাটিতে মিশে গিয়েছিল। তিনি এখন এক সাধারণ পরিশ্রান্ত ও অসুস্থ ব্যক্তি লাগছিলেন। যেমনই বেগলার নজর ওই দুজনের ওপর পড়ল, এক মুহূর্তের জন্য তার ভেতরের ক্ষত তাজা হল, কিন্তু তিনি নিজের আবেগের ওপর নিয়ন্ত্রণ রাখলেন। তিনি নিরপেক্ষভাবে গ্রামের সমস্যা নিয়ে কথা বললেন এবং স্কুল এবং হাসপাতাল বানানোর নির্দেশ দিলেন। যখন সভা শেষ হল, তখন রুদ্র টলমল পায়ে মেঘলার দিকে এগিয়ে এলেন। নিরাপত্তা কর্মীরা তাকে আটকাতে চাইল, কিন্তু মেঘলা হাতের ইশারায় তাদের মানা করে দিলেন। রুদ্র নজর নিচু করে কাঁপতে থাকা গলায় বললেন, মেঘলা, আমি জানি যে আমি যা করেছি তার জন্য ক্ষমা শব্দটি খুব ছোট,
যখন তুমি চলে গিয়েছিলে তখন আমার মনে হয়েছিল যে তুমি কোথাও মরে হেজে গেছো, কিন্তু আজ তোমাকে এই জায়গায় দেখে আমার নিজের নিজ ওপর ঘৃণা হচ্ছে। গিরিবালা দেবী, যিনি কখনো খোঁটা দিতে ক্লান্ত হতেন না, আজ একটি শব্দও বলতে পারছিলেন না। তার চোখে অনুশোচনার জল ছিল। রুদ্র আবার বললেন, আমি বিথির সাথেও ভুল করেছি, আর তোমার সাথেও। ভগবান আমাকে আমার শাস্তি দিয়ে দিয়েছেন। আমি আজ সবকিছু হারিয়ে ফেলেছি। তুমি কি আমাকে কখনো ক্ষমা করতে পারবে? পুরো গ্রামের সামনে রুদ্র হাঁটু গেড়ে বসে পড়লেন। চারদিকে নিস্তব্ধতা খেয়ে গেল। লোকে ভাবছিল যে এবার মেঘলা নিজের বদলা নেবেন, হয়তো একে জেলে পাঠাবেন বা অপমানিত করবেন। মেঘলা এগিয়ে এলেন এবং শান্তভাবে বললেন, রুদ্রজি, উঠুন। যে মেঘলাকে আপনি জানতেন, সে সেই রাতে মরে গিয়েছিল যখন আপনি তার ওপর লাঠি চালিয়েছিলেন। আজ আপনার সামনে যে দাঁড়িয়ে আছে, সে এই জেলার সেবক। না তো আমার মনে এখন আপনার জন্য কোনো ঘৃণা বেঁচে আছে, আর না কোনো ভালোবাসা। তিনি রুদ্রের চোখের দিকে তাকিয়ে আরও বললেন, বদলা নেওয়া দুর্বলদের কাজ, ক্ষমা করা সামর্থ্যবানের। আমি আপনাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছিলাম, কারণ ঘৃণার বেড়ি পড়ে আমি এত উঁচু উড়াল দিতে পারতাম না। আপনি নিজের ভুলের প্রায়শ্চিত্ত সমাজের সেবা করে করুন। সন্ধ্যা নামছিল। মেঘলা নিজের গাড়িতে বসে আবার শহরের দিকে যাচ্ছিলেন। পথে তিনি আক্কাশ কাকার ধাবায় গাড়ি থামালেন। কাকা তাকে দেখা মাত্রই বুকে জড়িয়ে নিলেন। মেঘলা বললেন, কাকা, আজ আমি আমার অতীত পেছনে ফেলে এলাম। আজ আমার নতুন জন্ম হয়েছে। এক সোনালি বিকেলে মেঘলা নিজের সরকারি বাসভবনের বাগানে বসেছিলেন। তার পাশে আক্কাশ কাকা বসেছিলেন, যিনি এখন মেঘলার সাথেই থাকতেন। কাকা চায়ের চুমুক দিতে দিতে বললেন, মা, আজ গ্রাম থেকে খবর এসেছিল। রুদ্র নিজের বেঁচে থাকা জমি গ্রামের স্কুলের নামে দান করে দিয়েছে। সে এখন ওখানেই বাচ্চাদের পড়াতে সাহায্য করে। মেঘলা দূর দিগন্তে অস্তগামী সূর্যের দিকে তাকালেন এবং হাসলেন। এটা জেনে ভালো লাগলো কাকা। ক্ষমার মধ্যে সত্যিই অনেক শক্তি থাকে। যদি আমি তাকে শাস্তি দিতাম, তবে হয়তো তার ভেতরের মানুষটি কখনো জেগে উঠত না। মেঘলার গল্প আজ সেই জেলার প্রতিটি ঘরে শোনানো হয়। লোকে এখন তাকে মাতব্বরের বউ হিসেবে নয়, বরং ইনসাফের দেবী হিসেবে চেনে। তিনি প্রমাণ করে দিলেন যে এক অনাথ মেয়ে, যাকে সমাজ বোঝা মনে করত, যদি জেদ ধরে তবে সে কেবল নিজের ভাগ্যই বদলাতে পারে না, বরং পুরো সমাজের জন্য আলোকবর্তিকা হয়ে উঠতে পারে। রাতের খামোশিতে মেঘলা নিজের ডায়েরিতে এক শেষ লাইন লিখলেন, বিশ্বাসঘাতকতা আমাকে ভেঙেছিল, কিন্তু আমার পরিশ্রম আমাকে আবার গড়েছে। অতীত একটি শিক্ষা, জেল নয়। বন্ধুরা, আপনাদের এই গল্পটি কেমন লাগলো? আপনাদের মতামত আমাদের কমেন্টে অবশ্যই জানান। যদি গল্পটি ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করুন। আর হ্যাঁ, আপনি এই ভিডিওটি কোথা থেকে দেখছেন? আপনার প্রিয় গ্রাম বা শহরের নামও কমেন্টে অবশ্যই লিখুন। এমনই আরও হৃদয়স্পর্শী গল্প শোনার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের গল্পের সাথে। ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ।